হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এএস এডুকেশন। আজ আমরা ইউনিট 9 পরিবেশ সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার কিছু প্রশ্নপত্র সলভ আমরা দেখে নেব। একে একে আজ আমরা দেখে নেব বিগত বছরগুলোতে পরিবেশ এই ইউনিটটি থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার কিছু কিছু সমাধান আজ আমরা দেখব এই ভিডিওতে। চলো একে একে আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমেই আমরা যে প্রশ্নটির দিকে নজর রাখবো সেটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস would be most appropriate in reducing acid rain and acid disposition problems? অর্থাৎ এই প্রশ্নে বলতে চাইছে যে এর মধ্যে নিচে যে পদ্ধতিগুলো অবলম্বন করার কথা বলা হয়েছে তার মধ্যে কোনটা অবলম্বন করলে অ্যাসিড রেইন অর্থাৎ অম্লবৃষ্টি সংক্রান্ত সমস্যা থেকে আমরা রেহাই পাবো বা এই অ্যাসিড বৃষ্টি সংক্রান্ত সমস্যা থেকে আমরা মুক্তি পাবো বা একে দূর করতে পারি। অপশনগুলো হলো, অপশন এ রিডিউসিং দ্য ইউজ অফ ফসিল ফিউলস, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি এর ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানি বলতে আমরা জানি যে কাঠ, কয়লা বা পেট্রোল, ডিজেল এইগুলোকে বোঝানো হয়। অপশন বি তে বলা হচ্ছে ইনক্রিজিং দ্য হাইট অফ স্মোক স্টেকস, অর্থাৎ ধোঁয়ার যে চিমনিগুলো, যে সমস্তগুলো কলকারখানা থেকে ধোঁয়ার চিমনি দিয়ে ধোঁয়া নির্গত হয় সেইগুলোর উচ্চতা অনেক বৃদ্ধি করতে হবে। নাম্বার সি অর্থাৎ অপশন সি তে বলা হচ্ছে প্রমোশন অফ অ্যাসিড রেজিস্ট্যান্ট ক্রপ, অর্থাৎ এমন সব ক্রপস লাগানোর কথা বলছে বা এমন সব ক্রপসের উৎপাদন বা বৃদ্ধির কথা বলা হচ্ছে যেগুলো অ্যাসিড এর রেজিস্ট্যান্ট ঘটাবে, অর্থাৎ অ্যাসিডকে আটকাবে। অপশন ডি তে বলছে অ্যাডিং লাইম টু দ্য অ্যাসিডিক লেক, অর্থাৎ যে সমস্ত লেকের জল আম্লিক প্রকৃতির সেখানে লাইম অ্যাড করার কথা বলা হচ্ছে। এইবার খুব স্পষ্টতই আমরা জানি যে অ্যাসিড রেইনের যদি আমরা প্রবলেমটা কেন হচ্ছে আমরা পড়ে থাকি তাহলে আমাদের নিশ্চয়ই মনে থাকবে যে অ্যাসিড মূলত নাইট্রোজেন ঘটিত অক্সাইড এবং সালফার ঘটিত অক্সাইড এর সমস্যার জন্যই অ্যাসিড বৃষ্টিগুলো হয়। অর্থাৎ বায়ুতে যখন এই নাইট্রোজেন ঘটিত এবং সালফার ঘটিত অক্সাইড থাকে এবং তার সাথে বৃষ্টির জল মিশে অ্যাসিড রেইন অর্থাৎ অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। এবার এই নাইট্রোজেন ঘটিত বা সালফার ঘটিত অক্সাইডগুলো বাতাসে আসছে, কিন্তু এই ফসিল ফিউল পোড়ানোর ফলে বা ফসিল ফিউল ইউজ করার ফলে, অর্থাৎ আমরা যদি ফসিল ফিউলের অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যেমন কাঠ, কয়লা বা পেট্রোল, ডিজেল এদের ব্যবহার আমরা কমাতে পারি তাহলে এই নাইট্রোজেন ঘটিত বা সালফার ঘটিত অক্সাইডের পরিমাণ বাতাসে অনেক পরিমাণ কম হবে এবং তার ফলস্বরূপ অ্যাসিড বৃষ্টিও কিন্তু কমে আসবে বা অ্যাসিড বৃষ্টির হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ রিডিউসিং দ্য ইউজ অফ ফসিল ফিউল টু রিডিউস অ্যাসিড রেইন প্রবলেম। তাহলে আমরা দেখে নিলাম এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন এ। চলো এবার দেখে নিই পরের প্রশ্নটি কি আছে। হিউম্যান পপুলেশন হ্যাভ হিস্টোরিক্যালি সেটেলড ইন ফ্লাড প্লেন্স ডিউ টু হুইচ অফ দ্য ফলোয়িং রিজনস? এই প্রশ্নে আমাদের কাছে জানতে চাইছে যে ফ্লাড প্লেন্সে হিউম্যান সেটেলমেন্ট বা হিউম্যান পপুলেশন জনবসতি গড়ে উঠছে বন্যায় প্লাবিত যে সমভূমি অঞ্চল সেই সমস্ত অঞ্চলে, এর কারণগুলি কি কি? অর্থাৎ প্রশ্নটা যদি আরেকবার ক্লিয়ারলি আমরা ভালো করে বুঝি যে মানব বসতি, জনবসতি গড়ে উঠছে দেখা গেছে যে প্লাবিত সমভূমিতে, বন্যায় প্লাবিত সমভূমিতে জনবসতি বেশি পরিমাণে গড়ে উঠছে। এর কারণ কি? তিনটে কারণ এখানে বলা হয়েছে, দেখা যাক। নাম্বার ওয়ান, ফ্লাড প্লেন্স আর ক্লোজ টু রিভার ফর ট্রান্সপোর্টেশন, অর্থাৎ এই বন্যায় যে সমভূমি তৈরি হয়েছে সেগুলো নদীর কাছাকাছি এবং নদীর দ্বারা ট্রান্সপোর্টেশন অর্থাৎ যোগাযোগ ক্ষমতা খুব তাড়াতাড়ি হয় যেহেতু নদী কাছাকাছি, অর্থাৎ যান পরিবহন, নদীপথে যে যান পরিবহন তার সুবিধার জন্য এই ফ্লাড প্লেন্সে জনবসতি গড়ে উঠছে। 2 নম্বর পয়েন্টে বলছে দ্য সয়েল ইন দ্য ফ্লাড প্লেন্স আর ইউজুয়ালি ফার্টাইল, অর্থাৎ এই ফ্লাড প্লেন অর্থাৎ প্লাবিত সমভূমি অঞ্চলে যে মাটি দেখা যায় সেটা খুবই উর্বর
প্রকৃতপক্ষে তাই হয় যে বন্যায় প্রতি বছর নতুন পলি জমা হয়ে এই বন্যার প্লাবিত সমভূমি তৈরি হয়। এর ফলে এই সমস্ত অঞ্চলে মাটি খুবই উর্বর প্রকৃতির হয়, অর্থাৎ এই সমস্ত অঞ্চলের মাটি ফার্টাইল প্রকৃতির। এবং 3 নম্বরে বলছে দ্য ট্রেন ইন ফ্ল্যাট প্লেন্স ইজ ফাউন্ড অ্যাজ এ ফ্ল্যাট, অর্থাৎ এই সমভূমি, আমরা তো জানি ফ্ল্যাট প্লেন্স অর্থাৎ যে সমস্ত প্লাবিত অঞ্চল এইগুলো ফ্ল্যাট হয় অর্থাৎ সমভূমি। আমরা জানি যে মালভূমি অঞ্চল বা পার্বত্য অঞ্চল, মরুভূমি অঞ্চল, এই সমস্ত অঞ্চলে যেহেতু বসবাসের পক্ষে উপযুক্ত না বা দুর্গম প্রকৃতির অঞ্চল, তাই সেখানে তেমন বসতি করে ওঠে না। কিন্তু সমভূমি অঞ্চলে তুলনামূলক বসতি করে ওঠার জন্য আদর্শ বা মানব বসবাসের পক্ষে আদর্শ, তাই এই সমস্ত অঞ্চলে জনবসতি সহজেই গড়ে ওঠে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3টে পয়েন্টই সঠিক বলা হয়েছে এই সমস্ত ফ্ল্যাট প্লেন্সে জনবসতি গড়ে ওঠার পক্ষে। তাহলে আমরা দেখছি যেহেতু 3টেই সঠিক পয়েন্ট, তাই আমাদের এখানে অপশনগুলোর থেকে যদি চুজ করতে হয় তাহলে আমরা অপশন ডি চুজ করব। অর্থাৎ অপশন ডিতে দেখুন বলা রয়েছে 1, 2 এবং 3, এই 3টেই কারেক্ট। অর্থাৎ আমাদের এখানে যে 3টে কারণ বলা হয়েছে সেই 3টেই সঠিক, তাহলে আমরা অপশন ডি চুজ করব সঠিক উত্তর হিসাবে। এবার আমরা এর পরের প্রশ্ন দেখে নেব। এখানে প্রথম পয়েন্টে বলা রয়েছে ম্যাপিং অফ ল্যান্ডস্লাইড প্রন এরিয়াস and construction of houses, felling of trees and grazing in landslide prone areas should be prohibited. অর্থাৎ যে সমস্ত অঞ্চলগুলো ল্যান্ডস্লাইড প্রন এরিয়া অর্থাৎ ভূমিধস প্রবণ অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে কনস্ট্রাকশন অফ হাউসেস অর্থাৎ নতুন বাড়ি তৈরি করা বা ফেলিং অফ ট্রিজ, গাছ কেটে ফেলা, গাছ ফেলে দেওয়া, অ্যান্ড গ্রেজিং ইন ল্যান্ডস্লাইড প্রন এরিয়াস অর্থাৎ পশুচারণ, পশুপালন, বৃহদাকৃতির পশুচারণ, এই সমস্তগুলো নিষিদ্ধ হওয়া প্রয়োজন। এটা খুবই স্বাভাবিক যে ল্যান্ডস্লাইড প্রন এরিয়া যেখানে ভূমিধস নামে সেখানে বাড়ি তৈরি করা নিষিদ্ধ হওয়া দরকার, সেখানে বরং গাছ লাগানো দরকার, গাছ কেটে ফেলাটা নিষিদ্ধ হওয়া উচিত। এবং অতিরিক্ত পরিমাণে পশুচারণ করার ফলেও সেখানকার মাটির ক্ষতি হয়, অর্থাৎ এগুলো সবই নিষিদ্ধ হওয়া প্রয়োজন। অর্থাৎ এই কারণটা আমরা সঠিক দেখছি বা এই লাইনটা সঠিক, আমরা এটা বুঝতে পারছি। এবার নেক্সট পয়েন্টে কি বলছে, অ্যাফরেস্টেশন ইন দ্য ভ্যালুনারেবল এরিয়াস ইজ অ্যান এফেক্টিভ ওয়ে টু ডিউরেবল ল্যান্ডস্লাইড কন্ট্রোল। অর্থাৎ অ্যাফরেস্টেশন হলো এই ল্যান্ডস্লাইড কন্ট্রোল করার একটা ভালো উপায়, এফেক্টিভ উপায়, কার্যকরী উপায় হিসাবে দেখা হচ্ছে। অর্থাৎ আমরা যদি গাছ লাগাই, বনাঞ্চল তৈরি করি তাহলে বা বনাভূমি তৈরি করি তাহলে সেখানকার মাটিগুলো গাছের শেকড় দ্বারা আটকে থাকবে, এক জায়গায় জড়সড় ভাবে থাকবে এবং ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমিধসের পরিমাণ স্বাভাবিকভাবে খুব কম হবে। তো আমরা দেখছি যে এটাও সঠিক পয়েন্ট। এবং আমরা এই পয়েন্টের মাধ্যমে এইটা বুঝতে পারছি যে আগের পয়েন্টে যেখানে ছিল যে বলা হচ্ছিল যে গাছ কেটে ফেলাটা নিষিদ্ধ হওয়া উচিত যেখানে ল্যান্ডস্লাইড হয়, এবার এখানে বলা হচ্ছে গাছ লাগাতে হবে, বনাঞ্চল তৈরি করতে হবে ল্যান্ডস্লাইড কমানোর জন্য। অর্থাৎ একটা আরেকটাকে সাপোর্ট করছে বা একটা আরেকটাকে এক্সপ্লেন করছে আমরা বলতে পারি। তাহলে আমরা প্রথমত বুঝতে পারলাম যে দুটো লাইনই বা দুটো পয়েন্টই সঠিক বলা হয়েছে এবং এটাও বুঝতে পারছি যে একটা অপরটার পরিপূরক। তাহলে এখানে আমরা অপশন এ যদি চুজ করি, বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, তাহলে এটা দেখছি আমরা সঠিক উত্তর হবে অপশন এ। অর্থাৎ দুটো লাইনই আমাদেরকে সঠিক বলা হয়েছে এবং একটা অপরটার সঠিক ব্যাখ্যা করছে। তাহলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর পেলাম অপশন এ। এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব। এখানে পরের প্রশ্নে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ ন্যাচারাল ডিজাস্টার হ্যাজ নো ডিফাইনাইট বিগিনিং অ্যান্ড এন্ড। অর্থাৎ এই নিম্নলিখিত যে অপশনগুলো দেওয়া হয়েছে এইগুলো সবই ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়। এর মধ্যে কোনটার কোনো সুনির্দিষ্ট শুরু এবং সুনির্দিষ্ট শেষ নেই। এবার আমরা যদি একে একে প্রত্যেকটা কল্পনা করি বা প্রত্যেকটার কথা মাথায় নিই তাহলেই আমরা এর উত্তর দিতে পারবো। দেখা যাক, প্রথমে অপশন এতে বলা হয়েছে আর্থকুইক। আমরা জানি যে আর্থকুইক একটা নির্দিষ্ট সময় শুরু হয়। হ্যাঁ, আমরা এটা বলতে পারি না যে কখন শুরু হবে, কিন্তু শুরুর সময় আমরা কখন শুরু হলো আমরা বিজ্ঞানীরা
বলে দিতে পারেন, এবং শেষ হয়ে গেলে আমরা বুঝতে পারি যে কম্পন থেমে গেছে, বা শুরুর সময় আমরা বুঝতে পারি এই কম্পন শুরু হলো, এবং এটা একটা নির্দিষ্ট অঞ্চল জুড়েই হবে, তার বাইরে আমরা দেখতে পাবো না। তাহলে এইটা আমরা বুঝতে পারছি যে আর্থকুইক একটা নির্দিষ্ট সময় শুরু হয় এবং তার নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়, এটা আমরা ধরতে পারবো। এবার যদি আমরা ল্যান্ডস্লাইডের কথা বলি, অর্থাৎ ভূমিধস, আমরা ধরুন দূরে কোথাও দাঁড়িয়ে আমরা দেখছি পাহাড়ের ওপর থেকে ধস নামছে, তাহলে আমরা ধস কখন শুরু হলো আমরা যদি তাকিয়ে থাকতাম তাহলে দেখতে পারতাম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধস শুরু হলো এবং কিছুক্ষণ পর আবার থেমেও গেল। তাহলে এটাও আমরা বলতে পারি যে ল্যান্ডস্লাইডের একটা নির্দিষ্ট শুরু এবং নির্দিষ্ট শেষ আছে। এবার অপশন সিতে আসি, হারিকেন। হারিকেন এই এক প্রকার ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় একটা সময় শুরু হবে এবং এক সময় এর প্রবল হাওয়া বা ঝড়ের দাপট কমে যায়। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি যে এর নির্দিষ্ট একটা সময় আছে এবং এর শেষও হয়ে যায়। কিন্তু এই অপশন যদি ডি দেখি, ড্রট অর্থাৎ খরা, অর্থাৎ বৃষ্টি না হওয়ার ফলে, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে যে অবস্থা তৈরি হয় তাকে আমরা বলছি খরা, বা ইংরেজি থেকে বলা হচ্ছে ড্রটস। এর কোনো নির্দিষ্ট শুরু বা শেষ আমরা সেই অর্থে বলতে পারি না। ধরুন এই বছর খুব বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এইবার এই বছরের মতো বর্ষাকাল শেষ হলো, স্বাভাবিকভাবে বৃষ্টি কমে গেল, পরে শীতকাল এলো, বসন্ত এলো, পরে গ্রীষ্মকাল এলো, এইবার পরের বছর আবার ঘুরে বর্ষাকাল চলে এলো, কিন্তু দেখা যাচ্ছে আর বৃষ্টি হয়নি, হচ্ছে না। আগের বার বর্ষাকালে যে বৃষ্টি হয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত আর বৃষ্টি হয়নি, ঠিক আছে, কিছুদিন ওয়েট করা যাক, কিন্তু বৃষ্টি হলো না, আবার শীতকাল চলে এলো, অর্থাৎ দেখা গেল মাঝখানে একটা বছর কোনো বৃষ্টি হয়নি। এবার আমি কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারি না যে এই দিন বৃষ্টি আসার কথা ছিল বা এই দিন থেকে এই খরাটা শুরু হয়েছিল, আবার হঠাৎ করে 2 বছর কি 3 বছর পর হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হলো। এবার আমি কখনোই বলতে পারি না যে এত তারিখের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। অর্থাৎ এই খরা যখন একটা জায়গায় হয় তখন এই খরার শুরু বা শেষ এইটাকে সুনির্দিষ্ট করে বলা যায় না। তাহলে এক্ষেত্রে আমাদের এই সঠিক উত্তর হবে যে ড্রটস অর্থাৎ খরা হলো এমন একটা প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ন্যাচারাল ডিজাস্টার যার কোনো নির্দিষ্ট শুরু বা নির্দিষ্ট শেষ নেই। এবার আমরা পরের প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ SDG আর ফর্মালি নোন অ্যাজ। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা শুনেছি, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আগে কি নামে জানা যেত, অর্থাৎ এটা ফর্মালি কি নামে আমরা জানি। এখানে অপশনে অনেকগুলো দেওয়া হয়েছে, তবে আপনারা নিশ্চয়ই জানেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একটা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে যে এত সালের মধ্যে এগুলোকে কমপ্লিট করতে হবে বা এত সালের মধ্যে আমার এই লক্ষ্যগুলোকে অর্জন করতে হবে। সেই সালটা আপনারা নিশ্চয়ই জানেন, সেই সালটা হলো 2030। তাহলে 2030 যদি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ এবং অপশন ডি তে 2030 এই সালটা উল্লেখ করা রয়েছে। বাকি দুটো অপশন তাহলে অপশন বি, অপশন সি এই দুটো হবে না। তাহলে অপশন এ এবং অপশন ডি এর মধ্যে আমাদের সঠিক উত্তর লুকিয়ে আছে। এবার আমি সঠিক উত্তরটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই মনে রাখবেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর আগে যে নামটাতে জানতাম আমরা সেটা হলো অপশন এ, অর্থাৎ সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড 2030 এজেন্ডা। তাহলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে আমরা এর আগে আমরা কি নামে জানতাম, ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড 2030 এজেন্ডা। এবার নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, হুইচ অফ দ্য ফলোইং পলিউটেন্টস ইজ দ্য মেজর কজেস অফ রেসপিরেটরি ডিজিজেস। অর্থাৎ শ্বাস প্রশ্বাস সংক্রান্ত যে সমস্যা বা রেসপিরেটরি সিস্টেম রেসপিরেটরি ডিজিজ সংক্রান্ত যে সমস্যা তার জন্য এদের মধ্যে নিম্নলিখিত এই অপশনগুলোর মধ্যে কোন পলিউটেন্ট অর্থাৎ দূষক পদার্থটা দায়ী। এখানে অপশনগুলোর মধ্যে রয়েছে অপশন এ, সাসপেন্ড ফাইন পার্টিকেল। এই সাসপেন্ড ফাইন পার্টিকেল বলতে বোঝাচ্ছে বায়ুতে ভাসমান ধূলিকণা। অনেক বইতে সাসপেন্ড পার্টিকুলেট ম্যাটার SPM স্প্যাম বলেও লেখা থাকে, সাসপেন্ড পার্টিকুলেট ম্যাটার। এই সাসপেন্ড পার্টিকুলেট ম্যাটারই হলো সাসপেন্ডেড ফাইন পার্টিকেলস অর্থাৎ বায়ুতে ভাসমান ধূলিকণা। এই বায়ুতে ভাসমান ধূলিকণা অপশন এ তে রয়েছে, অপশন বি তে রয়েছে নাইট্রোজেন অক্সাইডস, অপশন সি কার্বন মনোক্সাইড, অপশন ডি ভলকানিক অর্গানিক কম্পাউন্ডস, অপশন ডি ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস। এবার আমরা খুব স্বাভাবিকভাবে যখন সাসপেন্ড
পার্টিকুলেট ম্যাটারস অর্থাৎ স্প্যান পড়েছিলাম, সেখানে দেখেছিলাম বায়ুতে ভাসমান ধূলিকণা হলো আমাদের এই শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বিভিন্ন রোগের মূল কারণ। তাহলে এখানে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর, সাসপেন্ডেড ফাইন পার্টিকেলস, যেটা আমাদের রেসপিরেটরি ডিজিজের জন্য দায়ী। সঠিক উত্তর অপশন এ। এবার এই প্রশ্নটা আমরা দেখে নিই। ইন আরবান এরিয়াস স্মগ এপিসোডস অকার ফ্রিকোয়েন্টলি ইন উইন্টার। আমরা সবাই কম বেশি জানি যে শীতকালে কুয়াশা পড়ে এবং কুয়াশার সাথে যদি ধোঁয়া মিশে যায় তাহলে সেটাকে আমরা বলি ধোঁয়াশা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে স্মগ। অর্থাৎ স্মগ হলো এমন একটা জিনিস যেখানে কুয়াশার সাথে ধোঁয়া মিক্সড হয়ে রয়েছে। তাহলে আমরা এও জানি যে শীতকালেই মূলত এটা দেখা যায়, অর্থাৎ এই লাইনটা আমাদের সঠিক বলেছে এবং সঠিক। ইন আরবান এরিয়া স্মগ এপিসোড অকার্স ফ্রিকোয়েন্টলি ইন উইন্টার, অর্থাৎ শীতকালেই আমরা এই স্মগ দেখতে পাই। এবার নেক্সট লাইনে কি বলছে, ইন উইন্টার এ লট অফ বায়োমাস ইজ বার্নড বাই পিপল ফর হিটিং পারপাস অর টু কিপ দেমসেলফ ওয়ার্ম। এখানে বলা হচ্ছে যে শীতকালে বিভিন্ন বায়োমাস অর্থাৎ জৈব পদার্থ আমরা জ্বালিয়ে থাকি, অর্থাৎ মানুষ জ্বালায়। কেন জ্বালায় বলা হচ্ছে যে নিজেদেরকে গরম রাখার জন্য বা উষ্ণ রাখার জন্য আমরা জ্বালাই। আমরা এটাও যদি লক্ষ্য করি দেখবো যে শীতকালে আমরা বিভিন্ন অঞ্চলে মানুষজন বিভিন্ন জৈব পদার্থ যেমন পাতা, কাঠকয়লা বা ইত্যাদি অনেক কিছুই জ্বালায়, যে যাতে নিজেরা গরম থাকে বা শীতের হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। এবার এর কারণ কি? দেখুন, শীতকালে এই যে বিভিন্ন বায়োমাস অর্থাৎ জৈব পদার্থ আগুন জ্বালানোর ফলে কি হচ্ছে, ধোঁয়ার তৈরি হচ্ছে। এই ধোঁয়া তৈরি হওয়ার ফলে সেইটাই কুয়াশার সাথে মিশে স্মগ তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম লাইনটার সাথে দ্বিতীয় লাইনটা রিলেটেড এবং সঠিকভাবে ব্যাখ্যা করছে। কিন্তু আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি যে শুধুমাত্র আগুন পোহানোর জন্য যদি আগুন জ্বালাই তাতে তো শুধুমাত্র ধোঁয়া তৈরি হয় না, বরং ধোঁয়া তৈরি হতে পারে আরো অন্যান্য অনেক পারপাসে, যেমন কলকারখানায় ধোঁয়া তৈরি হতে পারে, বাড়িতে উনুন জ্বালানোর ফলে রান্নার জন্য উনুন জ্বালাচ্ছে তার জন্য ধোঁয়া তৈরি হতে পারে, বা বাতাসে যে ভাসমান ধূলিকণা সেগুলো কুয়াশার সাথে মিশে গিয়ে স্মগ তৈরি করতে পারে। তাহলে আমরা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে দুটোই সঠিক এবং একটা অপরটার কারেক্ট এক্সপ্লেনেশন, কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ বোথ আর কারেক্ট। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে দুটো লাইনই আমাদেরকে সঠিক বলছে, কিন্তু একটা অপরটার সঠিক ব্যাখ্যা নয়। কারণটা হলো যে স্মগ শুধুমাত্র আগুন জ্বালানোর ফলে, আগুন পোহানোর জন্য যে আগুন জ্বালাচ্ছি তার থেকে ধোঁয়া তৈরি হচ্ছে এবং সেটাই স্মগ ধোঁয়াশা তৈরির জন্য দায়ী, এটা সঠিক ব্যাখ্যা নয়। স্মগ তৈরি হতে পারে বায়ুতে ভাসমান ধূলিকণার জন্য, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে তাতে ধূলিকণা মিশে সেটাও স্মগে পরিণত হতে পারে, বা কলকারখানার যে ধোঁয়া আবর্জনা সেখান থেকে স্মগ তৈরি হতে পারে, বা নর্মালি কেউ যদি বাড়িতে আগুন জ্বালায়, নর্মালি যে উনুন জ্বালায় সেখান থেকে প্রচন্ড পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয়, সেটাও স্মগের জন্য দায়ী। তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র বায়ু আগুন জ্বালাচ্ছি আগুন পোহানোর জন্য, তার থেকে ধোঁয়া তৈরি হচ্ছে এবং তার ফলে স্মগ তৈরি হচ্ছে, এটা সঠিক ব্যাখ্যা নয়। অর্থাৎ এখানে আমরা সঠিক উত্তর অপশন বি চুজ করব। এবার আমরা পরের প্রশ্ন দেখে নিই। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ ওয়াটার পলিউশন ইন মেজর রিভার্স অফ ইন্ডিয়া? এর মধ্যে কোনগুলো সর্ববৃহৎ উৎস আমাদের মেজর যে রিভার অর্থাৎ যে মূল নদীগুলো রয়েছে ভারতের, সেখানের জল দূষণের জন্য সর্ববৃহৎ সোর্স কোনটি? এবার আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে প্রত্যেকটি কিন্তু এখানে আমাদের ওয়াটার পলিউশনের সোর্স এক একটা, যেমন আনট্রিটেড সোয়ারেজ, এগ্রিকালচার রান অফ, আনরেগুলেটেড স্মল স্কেল ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস প্র্যাকটিসেস। আমরা যদি ভালোভাবে ভাবি, ব্যাখ্যা করি, তাহলে দেখবো যে প্রত্যেকটাই আমাদের জল দূষণের জন্য দায়ী। কিন্তু বলা হচ্ছে সব থেকে বেশি কে দায়ী, অর্থাৎ সব থেকে বেশি কে ক্ষতি করে আমাদের এই নদীর জলকে, অর্থাৎ জল দূষণের জন্য সব থেকে বেশি ক্ষতিকারক কে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আনট্রিটেড সোয়ারেজ, অর্থাৎ অপরিশোধিত বাথরুমের জল, সেটা আমাদের ভারতের নদীগুলোকে দূষিত করার জন্য মূল দায়ী। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে আজকের ক্লাসে আমরা এই অবধি জানলাম। এরপরে
আরো এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও, বা প্রিভিয়াস ইয়ার সলভ যদি তোমরা আরো চাও জানাও। এছাড়া যদি আরো অন্য বিশেষ কোনো টপিকের ওপর তোমরা ভিডিও লেকচার চাও তো কমেন্ট করে আমাকে জানাতে পারো। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ইউজিসি নেট পেপার 1 ইন বেঙ্গলি বলে। এই গ্রুপে আমরা বাংলায় বিভিন্ন টপিক ডিসকাস করি বা আলোচনা করি, তোমরা জয়েন হতে পারো। এবং আমাদের এই ইউটিউব চ্যানেল এএস এডুকেশন, এটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভবিষ্যতে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমাদের মতামত জানিও, ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।